পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আমি শাহানারা আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। কেমন আছো তোমরা? শাহানাজ ফেরদৌসী ঝর্ণাকে দেখতে পাচ্ছি, সত্যি মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি আমরা অনেক সংকটের মধ্য দিয়ে পার করছি সময়টা, তবু কিন্তু হাসি মুখেই সব কিছুকে মোকাবেলা করতে হবে। শীতের সকাল, যারা তোমরা গ্রামে আছো, আমার কাছে মনে হচ্ছে পরিবারের সান্নিধ্যে পিঠার সময়, শীতের সময়টা খুব উপভোগ্য। খুব মিস করি, শহরে থাকি, গ্রামকে ভীষণ মিস করি। আমরা জানি তোমরা অনেকেই কাজের সূত্রে ঢাকায় আছো, কিন্তু আবার অধিকাংশই বাড়িতে অবস্থান করছো। আশা করি সতর্কতা অবলম্বন করছো, ভালো থাকার চেষ্টা করছো। আর সামনের সময়টা আরও কঠিন হতে পারে। কিভাবে এই করোনা যুদ্ধর সাথে লড়াইটা চালিয়ে যেতে হবে বা কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে এটাকে সাথে নিয়ে স্বাভাবিক জীবনযাপনের যে কার্যক্রম প্রক্রিয়া সেগুলো চালু রাখতে হবে, এটা তোমরা যতটা বুঝবে সবাই কিন্তু অতটা বুঝবে না। মানে অনেকেই এখনও দেখবে যে গ্রামে বলে করোনা কি, এটা বুঝতে পারছি না বা জানি না, বা আমাদের হবে না, কেউ বলতে পারি না। কারণ ভাইরাসটার সংক্রমণ যে হারে হচ্ছে, আমরা যদি প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সতর্ক না থাকি, সহযোগিতার হাত বাড়িয়ে না দিই, সরকারের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো আশা করি তোমরা সবাই সতর্ক থাকবে, নিরাপদে থাকবে, নিরাপদে রাখবে। তো আমরা আজকে শুরু করব অনার্স থার্ড ইয়ারের সাথে। আমরা নিশ্চয়ই জানি থার্ড ইয়ারের সাথে আমরা কি বিষয়ে কথা বলি। অন্য কোনো ইয়ারের কেউ থেকে থাকলে, অন্য কেউ থেকে থাকলে অংশগ্রহণ করবে, কারণ এই আলোচনাগুলো যে কোনো ব্যাপারের আলোচনা কাজে দিবে, মানে প্রতিটা ইয়ারের শিক্ষার্থীদের কাজে দিবে। তাহলে আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের সাথে কথা বলবো জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ প্রসঙ্গে। আমরা অনেকগুলো ক্লাস পেয়েছি, যদি আমরা দেখে না থাকি আমরা একটু চেষ্টা করব কষ্ট করে জেন্ডার অ্যান্ড পলিটিক্সের বাকি ক্লাসগুলো আগে যেগুলো হয়েছে, মে মাস থেকে যেহেতু নিচ্ছি, সংখ্যাটা 7-8টা তো হবেই, বা 10টাও হতে পারে, 9টাও হতে পারে, ভুল হতে পারে, আমার দেখে নেবে। তো আজকে চলো একটা বিষয় আমরা কথা বলছি, আমরা স্লাইডে চলে যাচ্ছি, সেখান থেকেই আমরা পেয়ে যাব যে কোন প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। চলো। ঝর্ণা একটু কমেন্ট করো যে পুরো স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। যা হোক, নিশ্চয়ই দেখা যাচ্ছে, আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে বা পুরোটা দেখা যাচ্ছে। আমি জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ পেপারের আলোচনায় চলে যাচ্ছি। আফিয়া আছে আমার সাথে, ঝর্ণার সাথে আফিয়া আছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো বাদ পড়ে কিনা এই জন্য আমি স্লাইডের মনে হচ্ছে সামান্য অংশ, আশা করি এখন পুরোটা দেখা যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা আমার টপিক। তোমাদেরকে একটু বলা উচিত যে আমরা সাধারণত প্রতি বছর দেখি যে নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত এই 15 দিনকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়ে একটা পক্ষ, মানে 15 দিনে 7 দিনে যেমন 1 সপ্তাহ,
2 সপ্তাহ বা 15 দিনে একটা পক্ষ বলা হয়। সেই 15 দিন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উপরে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক আলোচনা বা প্রতিরোধমূলক বিভিন্ন কার্যকলাপ আমরা দেখতে পাই। তোমরা হয়তো কখনো খেয়াল করেছো, যদি না করে থাকো, আমি ঠিক 25 তারিখ যেহেতু ক্লাসটি নিচ্ছি নভেম্বরের, আমার হঠাৎ করে মনে হলো যে আমি আজকে এই বিষয়ে কথা বলবো, নারীর প্রতি সহিংসতা। আমার কিন্তু অন্য টপিকে যাওয়ার কথা ছিল, শুধু মনে রাখার সুবিধার জন্য আমার মনে হলো যে নভেম্বরের 25 তারিখটা পেয়ে গেলাম, এবং আজকে থেকে ডিসেম্বরের 10 পর্যন্ত এই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়ে আমরা হয়তো করোনার কারণে ততটা পাবো না, কিন্তু দেখবে তোমরা পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিভিতে বিভিন্ন আলোচনা আসবে, নিশ্চয়ই আসবে। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি যে নারী প্রতি সহিংসতা প্রসঙ্গে প্রতিরোধের, প্রতিবাদের এগুলো বিষয় আসছে কেন। এখানে দেখো, প্রথম স্লাইডেই আমরা বলার চেষ্টা করছি যে স্বাধীনতার পর থেকে নারীর জীবন মানে অকল্পনীয় পরিবর্তন এসেছে। আমরা একদম নির্দ্বিধায় স্বীকার করি কথা। অনেকগুলো ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। সরকারের পদক্ষেপগুলো স্বাধীনতার পর থেকে, বঙ্গবন্ধুর সময় থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে বলে এসছি, এবং একটা ক্লাসে বোধহয় সরকারের যে উদ্যোগ তার মধ্যে এই সহিংসতার প্রসঙ্গটা অনেকখানি এসছে। নিশ্চয়ই তোমরা যারা দেখোনি আগে দেখে নিবে। তাহলে আমরা এটা কিন্তু অস্বীকার করছি না যে নারীর যে জীবনযাত্রার মান, নারী যে জীবনযাপন করছে, যে স্বাধীনতা ভোগ করছে, শিক্ষা, সংস্কৃতি, কার্যক্রম, চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রে, কিন্তু এই সময়ে নারীর প্রতি সহিংসতা তো কমেইনি, বরং নিত্য নতুন কৌশল ও পন্থায় নারীর প্রতি পাশবিকতা ও নির্যাতনের মাত্রা বেড়েছে। খুবই দুঃখজনক। আমরা নিশ্চয়ই স্বীকার করব নারী পুরুষ নির্বিচারে যে এই কথাটি, যে জীবন মানে এত পরিবর্তন, নারীরা এতটা এগিয়েছে, শিক্ষিত হয়েছে, কর্মক্ষেত্রে সমান তালে পুরুষের সাথে কাজ করে যাচ্ছে, দক্ষতা দেখিয়ে সেটাকে প্রমাণ করছে। এরপরেও দেখো আমরা বলতে বাধ্য হচ্ছি, এটা কার কথা কোট করছি নিশ্চয়ই আমি বলবো, এটা বলতে হয় যে এই উক্তিটি যার আমরা পরে নাম পাবো তখন আমি আরও পরিষ্কার করে বলবো যে সহিংসতা কিন্তু কমেনি। জীবনযাত্রার পরিবর্তন আসার অর্থ কি? নিশ্চয়ই আমরা সেই জায়গাটা এসছি যে সহিংসতা আগের চেয়ে অনেক গুণ কমবে, কিন্তু না, নতুন কৌশল, নতুন পন্থা অবলম্বন হচ্ছে। পাশবিকতা বলো, নির্যাতন বলো, মানসিক বলো, শারীরিক বলো, আমরা আরও অনেকগুলো বিষয় এখানে টপিক কথা বলবো। শুধু এতটুকুর মধ্যে আজকে আমি সীমাবদ্ধ থাকব। আমি এটা প্রতীকী ছবি দিয়েছি, আমি যেখান থেকে সংগ্রহ করেছি ওনার নামটা আমি লিখে রাখিনি, অন্য সময় যদি সম্ভব হয় আমি আবার দেখে নিব। সাধারণত সূত্রটা উল্লেখ করলে ভালো হয়, উচিত উল্লেখ করা। তো প্রতীকী ছবিটা দেখো, যে নারীর প্রতি যে সবল থাবা, সেটার একটা প্রতীকী ছবি আমি এখানে দেখিয়েছি। এরপরে যাচ্ছি আমরা, নাসিরকে পাচ্ছি, মাহফুজাকে আগে পেয়েছি, থ্যাংক ইউ। পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাওয়া বা অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে বিগত 2 দশকে দেশের নারীরা দারুণ এগিয়েছে। এটা আমরা প্রথম স্লাইডে এক কথায়ও বলেছিলাম, এখন অনেক বড় করে লাইন লিখেছি। খুব ভালো কথা। কর্মক্ষেত্রে অনেকেই অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। যে কর্মক্ষেত্রে আছেন সেখানে অনেক সাফল্যের শিখরে উঠছেন নারীরা। তবে শত সাফল্য এবং প্রশংসার গল্প থাকলেও সেটা শত শত হতে পারে, হাজার হাজার হতে পারে। নারী নির্যাতন বা জেন্ডার ভিত্তিক যে সহিংসতার ইস্যু, সেটাতে এখনও কোনো ইতিবাচক পরিবর্তন আমরা যতটা আশা করছি ততটা দেখতে পাচ্ছি না। কাজে আমরা এখানে লিখেছি দেখা যাচ্ছে না। আবার আসছি, নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা। এটা একটি স্লোগান। আমরা যারা উইমেন নেটওয়ার্কের মেম্বার তারা নিশ্চয়ই জানি যে নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা। এই স্লোগানটাকে প্রতিপাদ্য করে
বাংলাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এই প্রতিরোধ পক্ষটা নিয়ে আমার আজকে আসলে আলোচনা। 2019 সাল যেহেতু স্বাভাবিক ছিল, যদিও করোনা শুরু হয়েছিল 2020-এর মার্চ, তো আমরা 2019-এর এই টাইমে আমরা বলছি যে পক্ষটা পালন হয়েছিল সারা বিশ্বে। যখন শুরু হয়েছে করোনা তখনকার কথা এটি, কারণ করোনারও 1 বছর হলো আমাদের দেশে, বলছি মার্চ। তো আমাদের কি বলছি এখানে, নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা, এই স্লোগানটা আমরা যে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর একটা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয় প্রতি বছর। আজকে আজকে থেকে শুরু হবে, এবছর সেভাবে নাও হতে পারে, আগেই বলে রাখছি। 2019 সালের কথা বলছি, পালিত হয়েছিল। নারীদের নিয়ে কাজ করা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতি বছরই পক্ষটিকে গুরুত্বের সাথে পালন করে থাকে। এগুলো ধরো আমরা অনেক সময় হয়তো মন্তব্য করি যে এই ধরনের আনুষ্ঠানিকতা করতে কোনো লাভ নেই, কার্যক্ষেত্রে কতটুকু সেটাই বেশি জরুরি, কিন্তু অনেক সময় এগুলোরও খুব দরকার হয়। কারণ একটা মেসেজ আমি জানি সেটা 10 জনকে দিলে 10 জায়গায় পৌঁছায়, সেখান থেকে আবার পৌঁছায় অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কাজে এগুলো দরকার আছে। তো এই উপলক্ষে কি হয়, এই নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ, এই 15 দিন যে পক্ষটা পালন করা হয়, দেখা যায় যে এই উপলক্ষে আয়োজন করা হয় সভা, সেমিনার, র্যালি বানানটা এখানে ভিন্ন এসছে, গোল টেবিল বৈঠক, নাট্যোৎসব ইত্যাদি। তো আমরা এখানে প্রথম যে টপিকটা বলেছি নারী নির্যাতন বা সহিংসতা, সেখানে বিষয়েই থাকলাম যে প্রতিরোধ পক্ষ 2019-এ পালিত হয়েছে, সেটার কথা বলছি। গোলটেপিক হয়, নাট্যোৎসব হয়, 20-এ পালিত হবে কিভাবে আমরা অপেক্ষা করতে থাকি। পরের স্লাইডে যাচ্ছি আমি। থ্যাংক ইউ নাসির। এত পদক্ষেপ সত্ত্বেও যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা, শারীরিক মানসিক নির্যাতন, অর্থনৈতিক শোষণ নারীর প্রতি, এসব অবিচার ও সহিংসতার পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে তোমাদেরকে এই শব্দগুলো বলছি, উচ্চারণ করছি, কারণ আমি যে পরিসংখ্যানই দেই না কেন, 2019 সালের পরিসংখ্যান দেই, 18 সালে দেই, যদি 2020-এর কোনো পরিসংখ্যান আমি পেতাম এই মুহূর্তে খুব সুস্পষ্টভাবে আমি তুলে ধরতাম। আমি নিশ্চয়ই ভবিষ্যতে সময় পাবো তোমাদের সাথে। 2019-এ অর্থাৎ করোনাকালীন সারা বিশ্বব্যাপী এটা আরও বেশি বেড়েছে। কাজে এখানে যে আমরা বলছি যে এত পদক্ষেপ নারীর উন্নয়নের জন্য, এত আয়োজন, এত পক্ষ পালন, এত সভা সেমিনার, এত দিক থেকে উদ্যোগ গ্রহণ সরকারি বেসরকারি, অথচ বেড়ে চলছে যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ। তোমরা শুধু পত্রিকা খুলবে, আমি প্রতিটা ক্লাসে তোমাদের প্রথম বর্ষে যখন ভর্তি হও তখন তোমাদেরকে যে মূল্যবোধ সম্পর্কে যে যতটুকু পরিবার থেকে শিখে আসো, শিক্ষকের কাছ থেকে শুনলে তোমরা বেশি মনে রাখো, ধারণ করো, লালন করো, পালন করো, সেজন্য বলার চেষ্টা করি যে এই যে শব্দগুলো আমি বলছি, আমরা এর থেকে আমরা প্রতিটা পরিবার যদি সোচ্চার হই, প্রতিটা পরিবার থেকে যদি আমরা এই মূল্যবোধটা পাই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাই, সমাজটা সুন্দর হবে। কিন্তু আমরা দিনের পর দিন দেখছি যে এটা বেড়েই চলছে। আসি আমি অন্য কথায়, আইন ও সালিশ কেন্দ্রের, অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্রকে ছোট করে আমরা আসক বলছি, একটা হিসাব আমরা পাচ্ছি। 2019 সালে হিসাবটা আমি দিচ্ছি, এটা আমি 20 সালেও পাবো, বছরটা শেষ হোক আমরা পাবো। 19 সালের আমরা বলছি জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা হিসাব আমরা এখানে পাচ্ছি যে 630 জন নারী ধর্ষণ এবং 37 জন নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এই সংখ্যাটা কিন্তু এখন পত্রপত্রিকায় যাই আসুক না কেন, তোমরা যদি নিজের থেকে তাগিদ থেকে দেখো, খেয়াল করো, শুনো, বুঝবে যে এই পরিসংখ্যান অনেক বেড়েছে। এই 2020 সালে আমরা মাত্র 630 বলছি, মাত্র 37 বলছি। আর গত বছরে দেশে, অর্থাৎ তার আগের বছরের কথা বলছে, 2018 সালের কথা, এখানে ভুল হয়েছে, আমার সালটা উল্লেখ করলে ভালো হতো। ধর্ষণের শিকার হয়েছে 3587 জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে, মানে এটাও তোমরা নিশ্চয়ই অবগত থাকো যে
অনেক সময় আমরা পাই যে শুধু ধর্ষণের শিকার হয়নি নারী বা শিশুকন্যা, তাকে হত্যাও করা হয়, যেন কোনো এভিডেন্স না থাকে, প্রমাণ না থাকে, যেন এটা নিয়ে আর কোনো দিকে না যায়। কি মানে পাশবিক এই মানে চিন্তা চেতনা, মানে এটা বলতেও আমার হচ্ছে যে কিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। 278 জনকে হত্যা করা হয়, পাশবিকতার যে শিকার এসব নারীদের 86% শিশু কিশোরী। মানে খুবই দুঃখজনক একটা শিশু মনে, একটা কিশোরী মনে এই যে আঘাত, এটা শুধু শারীরিক নির্যাতন নয়, এটা শুধু মানসিক নির্যাতন নয়। এই পাশবিকতার কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। যে একটা শিশু দেখবে তোমরা অনেক সময় অনেক শিশু সুইসাইড করে এসব ক্ষেত্রে, যে সে আর সমাজে মুখ দেখাবে না, বাবা মাকে মুখ দেখাবে না, পরিবারকে মুখ দেখাবে না, আত্মীয় স্বজনকে। মানে এটার যে পরিবারের হয়, যার হয়, যেখানে হয়, তারাই শুধু এটার কষ্টটা উপলব্ধি করে, বাস্তবতাটা উপলব্ধি করে। আমরা শুধু এরকম বলছি, পরিসংখ্যান পড়াচ্ছি, সচেতন করছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই বোধটা দেয় যে আমরা সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাতে পারি, আমরা প্রত্যেকের জায়গা থেকে মানসিকতা পরিবর্তন করে। তবে বাস্তব চিত্র কিন্তু আরও ভয়াবহ। আমি যে চিত্রটা দিলাম, আমি বারবারই বলছি, যে পরিসংখ্যানই দেই না কেন, সেটা আইন সালিশ কেন্দ্র হোক আর সরকারি বেসরকারি অন্য যারই হোক, সেটা অনেক মানুষ এটা সাধারণত প্রকাশ করবে না, গোপন করবে, এই কষ্ট বুকে বহন করে চলবে, কিন্তু প্রকাশ করবে না। অনেক পরিবার মুখের কথা নয়, তেমনটাই উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের হিসাবে। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে, আসলে চলতি বছর বলতে এখানে আমার ভুল হয়েছে, এখানে 19 সালই হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে শিকার হয়েছেন, যে 83 জন নারী, 2083 জন নারী শিশু সহিংসতার শিকার হয়েছেন। আচ্ছা, এটা চলতি বছর বলতে 2019 বোঝাবে। কোথাও যেন নারীরা নিরাপদ নন, না ঘরে না বাইরে। এমত অবস্থায় গণপরিবহনে হয়রানির ঘটনা নৈমিত্তিক, একদম নিত্য নৈমিত্তিক। মানে দেখবে পত্রিকা, অনলাইন হোক, অফলাইন হোক, টিভি হোক, মানে আমরা প্রতিনিয়ত পাচ্ছি। মানে ইদানিং অনেকগুলো সহিংস ঘটনা, যেগুলো আসলে আমাদের জীবনকে স্তব্ধ করে দিয়েছে। যে মানে হাজব্যান্ডের সাথে কোথাও গিয়েছে, মায়ের সাথে কোথাও গিয়েছে, মানে এরপরে আর কি বলবো আমরা, যে তাহলে নারী কি ঘরে বদ্ধ থাকবে? তাকে বেঁধে রাখবো, আটকে রাখবো? 2018 সালে উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর গণপরিবহনে যাতায়াতকালে 94% নারী যৌন হয়রানির শিকার হন। এই যৌন হয়রানি শব্দটা কিন্তু এমন না যে আমরা যেটা বলছি শুধু ধর্ষণ, গণধর্ষণ, মানে বহুভাবে একটা মানুষকে চোখ দিয়েও হয়রানের শিকার করা যায়। মানে তাকে যদি আমি নারী বান্ধব পরিবেশ না দিই, সেটাই তো একটা হয়রানি। একটা নারী ট্রেনে, বাসে, পাবলিক ট্রান্সপোর্টে উঠলো, একটা অফিসে ঢুকলো, কোথাও গেল, কোনো কাজে গেল, বাজারে গেল, মাছের বাজারে গেল, মানে চাল ডাল কিনতে গেল, তাকে যদি আমি সেই নারী বান্ধব পরিবেশটা না দিই, সে কিন্তু এগোতে পারবে না। কিভাবে সম্ভব তার পক্ষে জীবিকা নির্বাহ, জীবনযাপন করা? সে কাজে গেলে পরিবেশ পাবে না, সে কোথাও উঠলে পরিবেশ পাবে না। এটা সারাক্ষণ যদি আমি আমরা বলতে থাকি সরকার কি করলো, সরকার কি করলো, আমি আমার জায়গা থেকে কি করলাম, এই প্রশ্নটা আমরা সবাইকে করতে থাকি। এসব তথ্যের বাস্তবতা অস্বীকার করছেন না বিশেষজ্ঞরাও। এই যে বাস্তবতা যেটা আমরা বলছি, এটা কিন্তু কোনো বিশেষজ্ঞ অস্বীকার করছেন না। নারী নির্যাতনের বর্তমান চিত্র নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার বিষয়ক গবেষক ডক্টর নাসিম আক্তার হুসাইন বলেন, স্বাধীনতার পর থেকে যে কথাটি আমি শুরুতে দিয়েছিলাম, এখানে আমি আলোচনায় আবার দিয়েছি, যে তিনি যেটা বলেছেন যে অকল্পনীয় পরিবর্তন এসেছে জীবন মানে। কিন্তু এই সময়ে আমরা দেখছি নারীর প্রতি সহিংসতা তো কমেইনি, বরং নতুন কৌশল বা নিত্য নতুন কৌশল এবং পন্থায় নারীর প্রতি পাশবিকতা, নির্যাতনের মাত্রা বেড়েছে, যেটা আমরা শুরুতেই দিয়েছিলাম। যাই হোক, আমরা পরের আলোচনায় যাচ্ছি।
একজন নারীর পাশে দাঁড়াতে গেলে কেবলমাত্র আইনগত সহায়তাই যথেষ্ট নয়, ক্ষেত্রবিশেষে প্রয়োজন হয় আশ্রয় বা নিরাপত্তার। ধরো একজন নারী বিপদে পড়েছেন, তার আইনি সহযোগিতা দরকার। সেটা যদি কেউ মনে করে থাকে, বা ব্যক্তিবিশেষে না হোক, বেসরকারি উদ্যোগে না হোক, সরকারি উদ্যোগে, যেভাবেই হোক, কোনো না কোনো উদ্যোগে তার সহায়তা দরকার, সেই সহায়তাটা সে পেল। কিন্তু কখনো কখনো দেখা যায় যে তার নিরাপত্তা, তার আশ্রয় অনেক বড় বিষয়, অনেক বড় ইস্যু, প্রশ্ন হয়ে দাঁড়ায়। যে যখন সে আইনি প্রক্রিয়া যাবে, যিনি অপরাধী, যিনি শব্দটা এখানে আসবেই না, যে অপরাধী, তাকে যে তার সাথে আইনগত প্রক্রিয়ায় তাকে বিচারে নেয়া, সেটার জন্য যিনি করবেন এই লড়াইটা, তার যে আশ্রয়, নিরাপত্তা, এগুলো কিন্তু অনেক কঠিন। সেটা কিন্তু সঠিকভাবে সমাজের সবাই আমরা এগিয়ে আসি না। শুধু সরকারি দোষ দিয়ে লাভ নাই, বেসরকারি উদ্যোগ লাভ নেই, ব্যক্তি পর্যায়ে, প্রতিবেশী, সমাজ, আমরা কিন্তু অতটা সহযোগিতা করি না। কিন্তু সেসব ক্ষেত্রে পর্যাপ্ত সরকারি উদ্যোগ দেখা যায় না। আচ্ছা, পরের লাইনটি আমি সরকারি উদ্যোগের কথা লিখেছি, দেখা যায় না। অর্থাৎ এটা কি আসলে সম্ভবও? আমি লিখেছি কারণ আমি চাচ্ছি যে এটা নিয়ে একটু কথা হোক। তার আমি যদি শুধু মুখে যেটা বলেছি যে অনেক সরকারি উদ্যোগ, অনেক বেসরকারি উদ্যোগ, ব্যক্তি উদ্যোগ দরকার, সমাজের নিজস্ব উদ্যোগ দরকার, তবুও আমি কথাটা এনেছি যে কিন্তু সেসব ক্ষেত্রে পর্যাপ্ত অথবা আরও বাড়ানো সম্ভব। আশ্রয় ও নিরাপত্তার যে জায়গাটা, আমরা আশা করি আমাদের বর্তমান নারীবান্ধব সরকার, শিক্ষাবান্ধব নারীবান্ধব সরকার নিশ্চয়ই নতুন করে উদ্যোগ নেবেন এইসব পরিসংখ্যান, এইসব ঘটনার প্রেক্ষাপটে। সরকারি পর্যায়ে যতটুকু উদ্যোগ দেখা যায়, অবশ্যই উদ্যোগ আছে, কিন্তু সমন্বয়ের অভাব আছে। এটাই আমাদের গঠনমূলক সমালোচনা। সমন্বয়ের অভাবের জায়গাটা রয়ে যায়, তথ্যের ঘাটতি থাকে, সেটা আমরা বলছি। ফলে কাজ করতে গিয়ে মাঠ পর্যায়ের কর্মীরা পড়েন সমস্যায়। স্বাভাবিকভাবেই মাঠ পর্যায়ে যারা কর্মী তখন কাজ করেন, তারা ঝামেলায় পড়েন। জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে UNFPA কারিগরি ও নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, আমরা জানি এটা সবাই, জামালপুর, পটুয়াখালী, বগুড়া, কক্সবাজারের 12টি উপজেলায় আস্থা শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছ। এটা একটি প্রকল্পের নাম। এটা কাদের প্রকল্প সেটাও আমরা দিয়েছি, যে পরিচালনা করছে আইন সালিশ, যেটাকে বলি আমরা আশোক। তো আশোক পরিচালনা করছে এই আস্থা প্রকল্পকে। কাদের সহায়তায় সেটা আমরা দিয়েছি। এখন আমরা আসছি এই প্রকল্পে নির্যাতনের শিকার নারীদের প্রয়োজনের সময় বিভিন্ন সরকারি সেবা পেতে সহযোগিতা করা হয়। খেয়াল করো, সরকারি সহযোগিতা আছে, কিন্তু সেটা পেতে একজন নারী, একটা পরিবার যখন এই বাস্তবতার মুখোমুখি হন, তখন কিন্তু দিশেহারা। কাজেই তাকে কিভাবে কোন পদক্ষেপটা নিতে হবে, সেই জায়গাটা, গাইডলাইন এবং যে সহযোগিতা, আশ্রয়, নিরাপত্তা, এই যে বিষয়গুলো সব কিছু মিলিয়ে আমরা এখানে দেখছি এই প্রকল্পটিকে আমরা অবশ্যই প্রশংসার সাথে ব্যাখ্যা করব, যে নির্যাতনের শিকার যারা নারীদের প্রয়োজনের সময় সরকারি সেবাটা যেন পায়, সেখানে পর্যন্ত যেন পৌঁছতে পারে, সেই সহযোগিতা করেন। আর সেজন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে আস্থা প্রকল্পের কেস ওয়ার্কাররা, যারা কেস ওয়ার্কার বা ডিলিংসে আছে, তারা কাজ করে যাচ্ছেন। আর প্রকল্প এলাকার থানা ও আদালতে অবস্থিত নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা ও সার্ভাইভারের গোপনীয়তা মেনে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। এখানে দেখো এই প্রসঙ্গটি, যেটা জেন্ডার সংবেদনশীলতা, তারপরে গোপনীয়তা, এটা কিন্তু সার্ভাইভারের গোপনীয়তা বিষয়। এটা আমি আগেও বললাম যে মানুষ সব কিছু এত সংবেদনশীল, এই বিষয়টা, যে যিনি এটার ভিকটিম হন, তিনি তার মানসিক, শারীরিক, পারিবারিক সব কিছু মিলায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি, মানে এগুলো অনেক বিষয় আছে। অনেক সময় গোপনীয়তা মেনে যেন প্রয়োজনীয়তা সেবা দিতে পারে আস্থা প্রকল্পটা,
সে বিষয়ে কাজ করে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এখানে দেখো, বিচ্ছিন্নতা নয়, প্রয়োজন সমন্বয়। একটু যেহেতু আমরা আগেই বলে ফেলেছি যে বিচ্ছিন্নতা সমন্বয় না থাকলে যেটা হয় আর কি, বিচ্ছিন্নতা সেটাকেই বলছি। সরকারি বেসরকারি সব কিছুর সমন্বয় থাকলে যে সুবিধাটা। আচ্ছা, আমি দেখি এখানে কি আছে। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেন্ডার ভিত্তিক সহিংসতা বিলোপ ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে অসংখ্য এনজিও, নন গভর্নমেন্ট সেগুলোকে আমরা এনজিও বলছি। শুধু নির্যাতন বিলোপ বা প্রতিরোধই নয়, এদের মধ্যে কোনোটি পরিস্থিতি বিবেচনায় নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা, কাউন্সেলিং এবং আইনগত সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করছে। দেখো, খুবই চমৎকার একটি পয়েন্ট। সেটি হচ্ছে যে শুধু সহিংসতা বিলোপ বা প্রতিরোধ শুধু সেটাই নয়, অসংখ্য এনজিও এটাতে কাজ করছে। এর বাইরেও আমরা দেখছি যে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে, সেটা বিবেচনা করে যারা নির্যাতিত তাদের জন্য চিকিৎসা হয়। শুধু কি স্বাস্থ্যগত চিকিৎসা, তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, অর্থাৎ তাদের খাওয়া পড়া পৃথিবীর কিচ্ছু ভালো লাগার কোনো কারণ নেই, মানে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কাজে তার যে মানসিক স্বাস্থ্য, মানসিক চিকিৎসা, তাকে যে কাউন্সেলিং করা, সেই জায়গাটা আইনগত সহায়তার পাশাপাশি কর্মসংস্থান, অর্থাৎ তাকে কাজে, অর্থাৎ একটা মানুষ যখন এই নির্যাতনের শিকার হবেন, তখন যদি তিনি শরীরের শারীরিক অসুবিধা থাকলে সেই অসুবিধার চিকিৎসা, অবশ্যই শারীরিক ক্ষতি শিকার হন তারা, মানসিক ক্ষতি সেটা পুষিয়ে নেওয়া, কাউন্সেলিং, মানসিক চিকিৎসা, এবং তিনি যদি একটি কাজ পান কোনো সংস্থার মাধ্যমে, কাজে ব্যস্ত হয়ে পড়েন, তিনি বাঁচার অনুপ্রেরণা পাবেন। পৃথিবীতে বেঁচে থাকা সে তার অন্যের জন্য করবেন, তার জন্য তো করবেই, তার বেঁচে থাকার জন্য অন্যের জন্য করার চিন্তাও করবে। এই ধরনের যারা পরিস্থিতির শিকার হন তারা কিন্তু অন্যের জন্য তখন অনেক বড় বড় চিন্তাও করে ফেলেন, যে অন্য আরও 5 জন নারীকে তিনি নিরাপদ রাখবেন, তিনি নিরাপত্তা পাননি, সমাজ তাকে নিরাপত্তা দেয়নি, অনেক সময় পরিবারেও সেই হয়রানি হয়। আমরা অনেক তথ্য জানি না, জানতে পারি না, প্রকাশ হয় না। কাজে এই যে প্যারাটি, এখানে কিন্তু শুধু সহিংসতা বিলোপ প্রতিরোধ এই বিষয়টা নয়, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে যে যেসব নারী এটা শিকার, তাদের কর্মসংস্থানের যে বিষয়টি, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবুও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তবে নারী নির্যাতন নিয়ে কাজ করা এনজিওগুলোকে একটি প্ল্যাটফর্মে আনা গেলে লক্ষ্য অর্জন অনেকটাই সহজ হতো। এখানে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো, যে উন্নতি হচ্ছে না, তবে কি হচ্ছে, মানে কি বলা হচ্ছে পরামর্শ হিসাবে, যে এই নারী নির্যাতন নিয়ে কাজ করে যতগুলো এনজিও, সবগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার কোনো উদ্যোগ যদি নেওয়া হয়, সবাই একটা প্ল্যাটফর্মে থাকে, তাহলে কি অনেক ভাস্ট হবে পরিধিটা, অনেক বিশাল পরিধি হবে। যখন প্ল্যাটফর্মটি বড় হবে, তখন কি 10 মিলে করি কাজ, নাহি জিতি নাহিলাজ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম থেকে যখন সবাই মিলে করা হবে, তখন কিন্তু সেটা লক্ষ্য অর্জন সম্ভব, অনেকখানি সম্ভব, সেটাই বলা হচ্ছে। এখানে আমরা দেখি কি বলা হচ্ছে। লেখাগুলো খুবই ছোট আসছে, পড়া যাচ্ছে কিনা একটু দেখি তো। আমার কাছে মনে হচ্ছে যে লেখাগুলোকে খুবই ছোট করে দেখছি। তো নতুন করে সেট করতে গেলে ঝামেলা হচ্ছে। থাকুক, তোমরা আলোচনাটা শোনো, মানে লেখা ক্যামেরাটাকে অন্যভাবে দিলে সেট করতে পারছি না। ব্র্যাকের উদ্যোগে
গার্লস নট ব্রাইডস এর উদাহরণ দেওয়া যেতে পারে। বাল্যবিবাহ বন্ধের কার্যক্রম পদ্ধতি, আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে 2012 সালে এর যাত্রা শুরু হয়। ব্র্যাকের কথা তোমরা জানো। কত সালে? 2012 সালে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য 26টি এনজিও এর অধীনে আছে। বাল্যবিবাহ রোধে এই প্ল্যাটফর্মের সাফল্য দারুণ প্রশংসিত হয়েছে বলে জানান ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির সমন্বয়কারী নিশাত সুলতানা। আমরা এখানে ব্র্যাক সম্পর্কে একটু বলছি। অনেক ছোটবেলা থেকেই আসলে ব্র্যাকের কথা আমরাও শুনেছি, তোমরাও শুনে থাকবে যে এই উদ্যোগটি 12 সালে, কিন্তু ব্র্যাকের অনেক কার্যক্রম যেটা অনেক আগে থেকে, হয়তো আমরা এই বিষয়টা 2012 সালের কথা বলছি, যে এখানে দেখা যাচ্ছে তার অধীনে 26টি এনজিও আছে। আর তোমরা খেয়াল করবে এখানে যে কথাটি বলছি, বাল্যবিবাহ রোধে এই প্ল্যাটফর্ম প্রশংসা পেয়েছে। এখন ইদানিং দেখবে পত্রপত্রিকায়, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে অনেক শিশু, নারী শিশু, পুরুষ মানে ছেলে বাচ্চাও মানে বাল্যবিবাহ রোধের যে নিজের এলাকায় যে ভূমিকা রাখে, কিভাবে বাল্যবিবাহ রোধ করা যাবে, বা কোনো বাড়িতে এরকম ছোট কোনো শিশুকন্যাকে বিয়ে দেওয়া হচ্ছে কি না, ছেলে শিশু হোক কন্যা শিশু হোক, এক দলবদ্ধ হয়ে সেটাকে কিভাবে মোকাবেলা করে কিভাবে প্রশাসনকে জানায়, এই বিষয়গুলো কিন্তু অনেক আসে ইদানিং। এটা খুবই প্রশংসনীয় যে কতটা সাহসী তারা। একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক 20টি এনজিও নিয়ে তৈরি হয়েছে হিউম্যান রাইটস ফোরাম। খেয়াল করো, উপরেরটাতে পেয়েছি 26টি এনজিও, এখানে পেয়েছি 20টি এনজিও। এটা হিউম্যান রাইটস ফোরামের অধীনে আরেকটি নেটওয়ার্ক আমরা পাচ্ছি। দেশের মানবাধিকার ইস্যুতে এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে কি করেছে? মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে যুগ উপযোগী হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। তার মানে এখানেও আমরা পাচ্ছি যে আরেকটি প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি নারীদের জন্য কাজ করে যাচ্ছে। পরের স্লাইডে চলে যাচ্ছি। এখন আসি, অনেক টুকিটাকি অনেক বিষয়ে আমরা কথা বললাম, এবার আসি কি বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে একক প্রচেষ্টার চেয়ে সমন্বিত উদ্যোগ অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর তানিয়া হকের মতে, সিঙ্গেল ভয়েসের চেয়ে সমন্বিত ভয়েস অনেক শক্তিশালী। অর্থাৎ একজন একা কথা বলবে সিঙ্গেল ভয়েস, তার চেয়ে অনেক ফোরাম, অনেক এনজিও, সরকারি বেসরকারি সব সমন্বিতভাবে একসাথে কথা বলবে, ভয়েস যেটা কথা বলা অনেক শক্তিশালী। এতে উদ্দেশ্য অর্জনও সহজ হয়। আমরা যে কোনো অতীতে যে কোনো অর্জনের সময়ই আমরা নিশ্চয়ই খেয়াল করি যে সমন্বিতভাবে যেটা করা হয়। আমরা 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। সেখানে কি শুধু সেনাবাহিনী যুদ্ধ করেছে, নৌবাহিনী করেছে, বিমান বাহিনী করেছে, সেখানে বঙ্গবন্ধুর ডাকে সারা বাংলাদেশের, তখন বাংলাদেশ নামকরণ ছিল না, এখন আমরা বাংলাদেশ নামকরণ পাচ্ছি, অর্থাৎ পূর্ব বাংলার সকল মানুষ, কৃষক, শ্রমিক সবাই মিলে করা হয়েছে। এটাই তো আমাদের কাছে অনেক বড় একটি উদাহরণ যে অনেকে মিলে সবাই অংশগ্রহণ করলে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সবাই অংশগ্রহণ করেছে। এখানেও সেটা বলা হচ্ছে যে যত সরকারি বেসরকারি আছে, উদ্যোগ আছে, সব ভয়েসকে একসাথে করে যদি করা হয় সেটা শক্তিশালী হবে। এখানে বিস্তারিত দেখি কি বলা আছে। সরকার, এনজিও, ডোনারদের আরও আগে উচিত ছিল, উনি একটু এখানে গঠনমূলক সমালোচনা করেছেন যে এখন অনেক বেড়েছে, আরও আগে উচিত ছিল এই বিষয়ে নিজেদের মধ্যে সমন্বয়ের একটি জায়গা তৈরি করা। সমন্বয়ের জায়গা তৈরি করলে যেটা হতো যে আমরা কখনোই এভাবে না ভাবি যে আমি তো আমার মতো করছি, আমার এনজিও থেকে করছি, সরকারের মতো করছে, সবাই একই প্ল্যাটফর্মে সমন্বয়ের মাধ্যমে, সিঙ্গেল ভয়েস না, সমন্বিত ভয়েস যেটা,
তাই পরিস্থিতির বিবেচনায় নিয়ে এনজিও বা ডোনাররা নিজেদের প্রয়োজনে দায়িত্ববোধের জায়গা থেকে একটি ডায়ালগের ব্যবস্থা করতে পারেন। এখানে সেটার সম্পর্কেই তিনি বলেছেন তানিয়া হক, যে পরিস্থিতির বিবেচনা যেহেতু এখন সহিংসতা প্রতিরোধ খুবই হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, যে এত আয়োজনের পরে, এত উদ্যোগের পরেও এতটা বেড়ে যাচ্ছে, কাজে এখন পরিস্থিতির সময়ের দাবি এটা, যে পরিস্থিতির বিবেচনায় এখন উচিত যে যতগুলো এনজিও বা ডোনার যারা নিজেদের প্রয়োজনীয় দায়িত্ববোধের জায়গা থেকে একটা ডায়ালগ, কথা বলা, ডায়ালগের ব্যবস্থা করা, নিজেরা আলোচনা করা। ডায়ালগ মানে কি? কথা বলা, আলোচনা করা, একসাথে বসা, তাতে নিশ্চয়ই ভালো কিছু বের হয়ে আসবে। আমরা ধরেই নিচ্ছি যে ওনার কথার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে সমন্বিতভাবে সবাই মিলে যদি একসাথে একই প্ল্যাটফর্মে সমন্বিত ভয়ে যে কথা বলে একটা উদ্যোগ নেওয়া যায়, নিশ্চয়ই ভালো কিছু বের হয়ে আসবে। আমরা সরকার কর্তৃক যে উদ্যোগ, আমরা গত ক্লাসে নিশ্চয়ই বলেছি, তোমরা জানো, যে মৃত্যুদণ্ডের যে বিধান, সেটা কিন্তু আমি উল্লেখ করেছি। এখানে আলাদা করে বলিনি এই জন্য যে যেহেতু আমি গত ক্লাস ওটা প্রাসঙ্গিকভাবে চলে এসেছিল। কাজে বিশেষজ্ঞরা এখানে যেটা বলছেন যে এখন সরকার যে উদ্যোগ নিয়েছেন, যে আইন পাশ করেছেন, সেটার পাশাপাশি সবাই মিলে যদি একসাথে বসে একটা সমন্বিত চেষ্টা করা হয়, নিশ্চয়ই সেটা ভালো কিছু বের হয়ে আসবে। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পরিস্থিতির পরিবর্তনে এনজিওগুলোর মধ্যে সমন্বয় থাকাকে দারুণ আইডিয়া বলে মন্তব্য করেন নিশাত সুলতানা। এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকের কথা বলেছি, আগে বলেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষকের কথা। তো আমরা এখানে কি বলতে চাচ্ছি, যে সহিংসতা প্রতিরোধ ওনার ভাষায় এবং পরিস্থিতির পরিবর্তনে এনজিওগুলোর মধ্যে একটা সমন্বয় থাকা আর আইডিয়া, দারুণ আইডিয়া একটা। এটাকে উনি মনে করেন যে এরকম হওয়া উচিত, সমন্বয় হওয়া উচিত। কাজের সমন্বয়, আমরা যে কোনো কাজের কথাই সাধারণত বলি যে কাজের সমন্বয় মানেই সেটা সফলতা আসবে। আমি শেষ করে দিলাম, তোমরা নিরাপদে থাকবে, শেষে যেটা লিখেছি। আশা করি তোমরা ক্লাসটি খেয়াল করে যতজন ছিলে দেখেছো, অনার্স থার্ড ইয়ার, আর যারা দেখতে পারোনি যে কোনো সমস্যার জন্যই হোক, আশা করি তোমরা দেখে নেবে। তো সকলে ভালো থাকবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।